স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, আমি ময়ূখ রঞ্জন ঘোষ। যারা আমাকে এই মুহূর্তে দেখছেন তারা অবিলম্বে ফলো করুন, কমেন্ট করুন এবং ময়ূখ রঞ্জন ঘোষকে ট্যাগ করে আপনার প্রশ্নের যে উত্তর, সেই উত্তরগুলো দিতে থাকুন। যেগুলো আপনি প্রশ্ন করছেন, আপনার মতামত, সেগুলো দিতে থাকুন। আমি আজকে শুরু করছি একটা স্লোগান দিয়ে। এই স্লোগানটা এখন বাংলার স্লোগান হচ্ছে, আমার মাটি আমার মা, বাংলাদেশিদের হবে না। আমার মাটি আমার মা, পশ্চিম বাংলাদেশ হবে না। আমার মাটি আমার মা, জেহাদিদের হবে না। আমার মাটি আমার মা, মৌলবাদীদের হবে না। আমার মাটি আমার মা, বাংলাদেশি জেহাদি ইউনুসপন্থীদের হবে না। আমার মাটি আমার মা, পশ্চিম বাংলাদেশ হবে না। দেখুন, শ্যামাপ্রসাদ মুখার্জিদের প্রজন্ম আমাদেরকে পশ্চিমবঙ্গ বলে একটা হোমল্যান্ড উপহার দিয়েছে, খুব ভালো কথা। কিন্তু ধরে নিন আমার বাপ ঠাকুরদা বা আপনার বাপ ঠাকুরদাও যদি একটা পৈতৃক সম্পত্তি বা পৈতৃকভাবে পাওয়া কোনো উপহার সেটা যদি দিয়েও থাকে, সেটা রক্ষণাবেক্ষণ করা বা সেটা রক্ষা করার দায় এবং দায়িত্ব কিন্তু বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের থাকে। আমাদের যেরকমভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিরা একটা নির্বিঘ্নে মাথা গোজার স্থান বাঙালি হিন্দুদের দিয়েছে, কিন্তু বাঙালি হিন্দুদেরকে এই পশ্চিমবঙ্গটাকে রক্ষা করতে হবে। বিশ্বাস করুন, পশ্চিমবঙ্গের মতন হিন্দু হোমল্যান্ড যদি বাঙালিদের হাত থেকে হাতছাড়া হয়ে যায়, বাঙালি আর যাবে কোথায়? বাঙালি হিন্দুরা এরপরে কি জামশেদপুরে যাবে? কোথায় যাবে? রাক্সলে চলে যাবে? কোথায় যাবে? দিল্লি, গুরগাঁও? বাঙালি হিন্দুদের নিজস্ব হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ এর মাটি, এর মা বাংলাদেশিদের হবে না, বাংলাদেশ হবে না। এটা বাঙালিরাও বুঝতে পারছে, বাঙালি হিন্দুরা নির্দিষ্টভাবে বুঝতে পারছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন। এটাই সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে একটা ভয়ঙ্কর মহাপ্রলয় আসছে এবং এটা 2026 একটা হিন্দু কনসলিডেশনের আকারে আসছে। হিন্দুরা মোবিলাইজড হয়েছে। এই প্রথমবার স্বাধীনতার পর থেকে প্রথমবার হিন্দুরা হিন্দুত্ব বাঁচানোর জন্য 2026-এ ভোটটা দেবে এবং 2026-এর ভোটটা হবে জেহাদিদেরকে রুখে দেওয়ার ভোট। 2026-এ হয় রোহিঙ্গারা জিতবে, নয়তো বাঙালি নিজের অস্তিত্ব বাঁচাতে পারবে। বঙ্গীয় সভ্যতা, বঙ্গীয় সংস্কৃতি বাঁচানোর লড়াই হবে। এবারের লড়াইটা রাজনৈতিক লড়াই নয়। আপনারা অনেকেই হয়তো ভাবছেন বিজেপি আসবে না, সিপিএম আসবে না, তৃণমূল থাকবে না যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় শুভেন্দু অধিকারীর কোনো ফ্যাক্টর হবে কিনা, সুকান্ত মজুমদার কি করবেন, দিলীপ ঘোষ কি করবেন, অধীর চৌধুরী কি করবেন, মোহাম্মদ সেলিম আদৌ খাতা খুলতে পারবে কিনা। না, এবারের লড়াইটা রাজনৈতিক নয়, এবারের লড়াইটা সভ্যতা বাঁচানোর লড়াই। রোহিঙ্গারা জিতে যাবে না, বঙ্গীয় সংস্কৃতি জিতবে। বাংলাদেশিরা জিতে যাবে, বাংলাদেশিরা নিজেদের সংস্কৃতি চাপিয়ে দেবে না। আমার মাটি আমার মা, আমার বঙ্গীয় সংস্কৃতি, আমার শ্রী চৈতন্যদেব, আমার জগন্নাথ মহাপ্রভু, আমার মা কালী, আমার মা অন্নপূর্ণা, আমার শ্রীরাম, আমার দক্ষিণেশ্বর, আমার কালীঘাট, আমার তারাপীঠ, এগুলো থাকবে। এবারে লড়াইটা খুব সিম্পল এবং তিনটে ভাগে আজকে আমি জবাব চাই বাংলাতে এই ডিবেটগুলো রেখেছি আপনাদেরকে। ইতিমধ্যে রাত 8টায় যে ডিবেটটা শুরু হবে সেটা দেখাবো, রাত 8:15-তে কোনটা হবে সেটা দেখাবো এবং রাত 8:30টায় কী কী হবে দেখাবো। আমি একবার সূচিপত্রের মতন ময়ূকের এই মুহূর্তে জবাব চাই বাংলাতে তিনটে যে প্লেট, সেই তিনটে প্লেট আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। প্রথমে রাত 8টায় বাংলার হিন্দুরা একজোট হচ্ছে, চিন্তা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন বাংলার হিন্দুরা এখন আর ভেঙে ভেঙে ভাগে ভাগে নেই, এবার বেঁধে বেঁধে আছে। 2 নম্বর প্লেট রাত 8:20-তে, এটা নিয়ে খুব বড় ডিবেট করা উচিত। 26-এর আগেই নন্দীগ্রামে গেরুয়া ঝড়, শুভেন্দু অধিকারী ভোটে জেতার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার হারালেন নন্দীগ্রামে। কেন? বিস্তারিত আসবো। এবং রাত 8:30টায়
তৃণমূল ছেড়ে যাওয়ার হিড়িক জেলায় জেলায়। তৃণমূল কংগ্রেস এখন বালির বাঁধে পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে উপরে উপরে হয়তো এক রাখতে পেরেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস এখন আর সেই জায়গায় নেই। আমি কেন এই কথাগুলো বলছি খুব নির্দিষ্টভাবে দেখুন, হিন্দুরা কনসলিডেটেড হচ্ছে এটা একটা ফিসফাস ছিল। অনেকে আবার বলছিলেন দূর হিন্দুরা আবার কনসলিডেটেড হয়, অনেকে এখনো মেকি সেকুলার পন্থীরা, এই ভণ্ড সেকুলাররা যারা সর্বনাশ সবচেয়ে বেশি করে বাঙালি হিন্দুর, সবচেয়ে বেশি সর্বনাশ করে হিন্দুদের। মানে আমি অবাক হয়ে গেলাম, কোথায় 15,000 কিলোমিটার দূরে ভেনেজুয়েলা, এই ভেনেজুয়েলা, হনুলুলু, হন্ডুরাস, টিম্বাকটু, টিবেট, প্যালেস্টাইন সব কিছু নিয়ে এরা বলে মিছিল শুরু করে দিয়েছে ভেনেজুয়েলা নিয়ে। একটা মিছিল দেখবেন না বাংলাদেশে কেন এত হিন্দুরা মারা যাচ্ছে, খুন হচ্ছে, তাই নিয়ে একটা মিছিল বামপন্থীদের দেখবেন না। মোহাম্মদ ইউনুসের চোখে চোখ রেখে মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনুস তুমি গদি ছাড়ো এরকম একটা পোস্টার নিয়ে কোনো সিপিএম নেতাকে দেখবেন না রাস্তায়। এই মুস্তাফিজুর হরিদাস পাল, তাকে আমরা চাই না। এখন কান্নাকাটি জুড়ে দিয়েছে বাংলাদেশ যে না কেন এরকম করলে, এই যে তোমরা রেখেছিলে ওকে, এত অপমান। আরে আমরা চাই না। ভারতের হিন্দুদের রাগ পাকিস্তানিরা দেখেছে, ভারতীয়দের রাগ আসিফ মুনির দেখেছে, এবং মোহাম্মদ ইউনুসের এবার দেখার পালা। এই যে সনাতনী আমরা বলি, এই সনাতনী কারা? গোটা ভারত এবং ভারতীয় উপমহাদেশে যারা থাকে তাদের প্রত্যেকের ডিএনএ সনাতনী। তাদেরকে তোমরা অবজ্ঞা করবে, তাদের মারধর করবে প্রতি মুহূর্তে, তাদের সাথে এরকম ব্যবহার করবে, আর ডমরু বাজবে না? ডম 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 ডমরু বাজবে না? রাওয়ালপিন্ডিতে বেজেছে, করাচিতে বেজেছে, শিবতাণ্ডব স্তোত্র হবে না? ডুম 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 করে, ডামাপ ডিমাপ ডামাপ 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 করে ডমরু বাজাতে হবে তো। কখনো কখনো কানের পাশ দিয়ে ডমরুটার শব্দ চলে যায়। মুস্তাফিজুর রহমানদেরকে কখনো কখনো বাদ দিতে হয়, গলা ধাক্কা দিতে হয় কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারীকে, হয়তো এগুলো। কিন্তু এই সমস্ত কিছু কেন হচ্ছে, তার কারণ, এগুলো করার সাহস কি 2014 সালে 2020 সালে হতো না? বাধ্য হয়ে কেন ভারত সরকার বা যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে তারা কেন এটা করতে পারছে? তার কারণ খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে। বাংলার হিন্দুরা কনসলিডেটেড, এখন গোটা ভারতের হিন্দুরা কনসলিডেটেড আগেই হয়েছে, এখন বাংলার হিন্দুরা কনসলিডেটেড, এবং খুব নির্দিষ্টভাবে হিন্দুরা একজোট হলে কি হতে পারে সেটা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। যেরকম আমি একদম দ্বিতীয় পার্ট যেটা, সেটা আমি একদম প্রথমে নিতে চাই, কারণ এটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করছে। নন্দীগ্রাম 2026-এ এত বড় অপমান মমতা বন্দ্যোপাধ্যায়, 2026-এর আগে যে হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের লোকজনও বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেননি। ব্রেকিং নিউজ যেটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, নন্দীগ্রামের একটি সমবায় নির্বাচনেও তৃণমূল কংগ্রেস একেবারে ভয়ঙ্করভাবে হারলো। যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে নেব নির্দিষ্টভাবে, সেই ব্রেকিং নিউজ, নন্দীগ্রামের সমবায়ে বিজেপির জয় জয়কার, গেরুয়া ঝড়। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার আগে আবার 2026-এর জানুয়ারিতে হেরে গেলেন, এপ্রিলে হারবেন, এখন জানুয়ারিতে হারলেন। গাংরা সমবায় 9টি আসনেই জয়ী পদ্মশিবী, 9টি আসনে প্রার্থী দিয়েও জিততে ব্যর্থ তৃণমূল কংগ্রেস। মানে মুখ থুবড়ে পড়া যাকে বলে। দেখুন, এটা হয়তো মনে হতে পারে যে ওখানে সংগঠন খুব স্ট্রং, অনেকে এই যুক্তিটা দেয় না যে বিজেপির সংগঠন বা তৃণমূলের সংগঠনের ওপর ভোটটা নির্ভর করে না। একেবারেই এই ধরনের ভোট নির্ভর করে না কার কত সংগঠন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন জায়গায় কোন কোন জেলায় ইনস্ট্রাকশন দিয়ে তিনি বললেন যে বিরোধী ক্যাডারদেরকে, বিরোধী প্রার্থীদেরকে ঢুকতে দেবে না, হাত পা ভেঙে দেবে, কিচ্ছু ম্যাটার করছে না। এবার হাত ভাঙলে পা দিয়ে ইভিএম মেশিনের বোতাম চেপা হবে, হাত পা ভেঙে দিলে নাক দিয়ে চেপা হবে, এরকম একটা পরিস্থিতি আসছে।
এবার জেদের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না আপনি, এবারের লড়াইটা যেখানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতীক নিয়ে দাঁড়াবেন সেখানে সেখানে হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন, এটা ফিক্সড হয়ে গেছে। এরপর আসে সংখ্যালঘুদের রাগ, এরপর আসছে ফ্লোটিং ভোটাররা, একের পর এক ইস্যুতে শহুরে ফ্লোটিং ভোটাররা তারা যে বিরক্ত তাদের রাগ, কিন্তু প্রাইমারিলি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে হিন্দুরাই। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ব্যালেন্স করার জন্য বলছেন যে না এমন কিছু ব্যাপার নেই, আমি তো এত কিছু বানাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের যদি কিছু এসে না যেত, আজকে নন্দীগ্রামের এই নির্বাচনটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রেস্টিজ ফাইট মনে করতেন না। বিজেপি জিতেছে তো জিতেছে, একটা ছোট্ট সমবায় নির্বাচন, সে নির্বাচন হয়ে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেসের অসভ্যতামির যে অভিযোগ পাওয়া যাচ্ছে, দ্বিতীয় যে ব্রেকিং নিউজটা, সেই ব্রেকিং নিউজটা নেবে। এবং পুলিশ কি অতি সক্রিয় এখানে, পুলিশ মুরুগান সাহেবকে, অবজারভার, ইলেকশন কমিশনের অবজারভার মুরুগান সাহেবকে বাঁচাতে পারে না। এখানে যে পরিমাণ পুলিশ দেওয়া হয়েছে দেখে মনে হচ্ছে যে ভেনেজুয়েলা আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মধ্যে যে দ্বন্দ্বটা চলছে তাতে কলকাতা বা পশ্চিমবঙ্গ পুলিশকে বোধহয় দায়িত্ব দেওয়া হয়েছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন করার। দ্বিতীয় যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা নেব। এবং এটা দুর্ভাগ্যের যে মমতা বন্দ্যোপাধ্যায় হারটাকেও ভালোভাবে মেনে নিতে পারছেন না। আমার তো খারাপই লাগছে, মে মাসে যখন গোটা রাজ্যে এরকম একের পর এক স্কোরবোর্ড দেখবেন তখন কি হবে। বিজেপি জিততেই তৃণমূলের গুন্ডামি শুরু, গাংড়া সমবায় 9টি আসনেই জয়ী পদ্ম শিবির, এবং বিজেপি জিততেই তৃণমূলের গুন্ডামি শুরু। নন্দীগ্রামের সমবায় ভোটে তৃণমূলের গুন্ডামি, ভোটের ফল প্রকাশের পরেই তৃণমূলের হামলা, বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ এবং বিজেপি কর্মীদেরই মারা হয়, যার মধ্যে থেকে একজন এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন। দেখুন এই দাওয়াং পুলিশ অফিসারকে, এই দাওয়াং পুলিশ অফিসার অন্যান্য সময় তার লাঠিটা লোটে মাছ হয়ে যায়, বিজেপিকে দেখলেই এই লাঠিটা একদম স্টিলের টিএমটি বার হয়ে যায়। আমি ফুল ফ্রেমে এই গোটাটা অডিও সহ একবার দেখানোর জন্য বলবো। এটা নিয়ে আলোচনার প্রয়োজন আছে, যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে কথা বলে নেব একবার এই নন্দীগ্রামটা নিয়ে। প্রীতম দত্ত বিজেপি মুখপাত্র রয়েছেন, শুভম ব্যানার্জি সিপিআই নেতা রয়েছেন, অদ্বিতীয়া রায় রয়েছেন সনাতনী ইউটিউবার, সৌগত সিনহা রয়েছেন অধ্যাপক, এবং নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রথমে প্রীতমের কাছে আসবো। প্রীতম, খুব সহজ ছোট একটি জয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে বড় হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে জানুয়ারি মাসে এই হারটা আসলে এপ্রিল মাসের বড় একটা সংকেত, মানে এখন লাঠি পেটার থেকে শুরু করে যাবতীয় কিছু করতে হচ্ছে নন্দীগ্রামের একটা সমবায় জেতার জন্য। হিন্দু কনসলিডেশন ফ্যাক্টর হতে চলেছে প্রীতম। না দেখুন, আজকে এটা তো সত্যি কথা, তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি ভয় পেয়েছে। ইয়ে ডর হাম লোক আচ্ছা লাগা, কেননা যত উনি ভয় পাবেন তত আবল তাবল বলবেন, তত আমরা বিজয়ের পথে এগিয়ে যাব। এই নন্দীগ্রাম হচ্ছে শুরু। এই দেখুন আজকে 2026-এর প্রথম নির্বাচন নন্দীগ্রাম দিয়ে শুরু হয়েছে, এবং আস্তে 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 যত এগোবে তত বিজেপির মার্জিন, বিজেপির জয়ের ধ্বজা বারবার এগিয়ে যাবে। এবং গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা ব্যানার্জির এই 2026-এর নির্বাচন মমতা ব্যানার্জির বিসর্জন হতে চলেছে, এটা ভবিতব্য, দেওয়াল লেখন পরিষ্কার। আমি নীলাদ্রিদার কাছে যাব। নীলাদ্রিদা, হিন্দু কনসলিডেশন ম্যাটার করছে, মানে নন্দীগ্রামেও আমি যাদের সাথে কথা বলছিলাম নন্দীগ্রামেও প্রত্যেকে একটা কথা বলছেন যে এবারের লড়াইটা তৃণমূলকে হারানোর লড়াই নয়, এবারের লড়াইটা জেহাদিরা জিতবে, রোহিঙ্গারা জিতবে, যা বঙ্গীয় সংস্কৃতি অক্ষুণ্ণ থাকবে। এবার আপনার কি অ্যানালিসিস? না, প্রথম কথা ময়ূক, একসময় একটা প্রবাদ ছিল, আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে। আজকাল সেটা কেউ বলে না, আজকাল মানুষ বলছে আজ নন্দীগ্রাম যা ভাবে আগামীকাল বাংলা সেটা ভাবে। নন্দীগ্রাম পথ দেখাচ্ছে বাংলাকে। 2021-এ যেভাবে দেখিয়েছিল বাংলার বুকে কোনো কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যায়, আজকে দেখাচ্ছে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া যায় নন্দীগ্রামের পথে, এবং সেই মডেলে সারা বাংলায় তৃণমূল মুক্ত বাংলা গড়া যায়। এর মূল কারণ আপনি হিন্দু ভোট কনসলিডেশন বলছেন,
বলছেন আমি একমত নই। কনসলিডেশন হচ্ছে সনাতন ভারতীয় ভোটের, এই ভারতীয় ভোটের মধ্যে হিন্দু যেরকম আছে, ভারতীয় মুসলমানরা ঐক্যবদ্ধ হচ্ছে মমতার বিরুদ্ধে, অন্যদিকে আছে বাংলাদেশি ভোট, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট। আগামীকালের বাংলাটা কার হবে? এদেশের মানুষের না বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের? বাংলাটা কি গুজরাটের মতো একটা সমৃদ্ধ রাজ্য হয়ে উঠবে, না বাংলাদেশের মতো রাউট স্টেট হয়ে যাবে? এটা নির্ধারণ করার এই নির্বাচন, সেটা মানুষ উপলব্ধি করছে। সেই জন্য আপনি দেখবেন মালদার মতো জায়গায় মৌসম বেনজির নূর তিনি কংগ্রেসে ফিরে যাচ্ছেন। কেন ফিরে যাচ্ছেন? সেখানে যদি মুসলমানদের সমর্থন তৃণমূলের দিকে থাকতো তিনি কি কংগ্রেসে ফিরে যেতেন? তিনি ফিরে যাচ্ছেন, তিনিও উপলব্ধি করছেন ভারতীয় মুসলিমদের সমর্থন তৃণমূল থেকে সরে যাচ্ছে। তৃণমূলের সমর্থন হচ্ছে বাংলাদেশিদের, যারা বাংলাদেশিরা ভারতে এসে তৃণমূলের সমর্থন নিয়ে এখানে কাজকর্ম করছে, সন্ত্রাসবাদ চালাচ্ছে বা অন্যান্য বিভিন্ন প্ল্যান নিয়ে কাজ করছে, যারা ইউনুসের দূত ভারতের ভূমিতে, তাদের সমর্থন। এখানে একটা অলিখিত জোট আছে ময়ূক, মমতার ইউনুসের। কিছু কিছু লোক বলছেন, সত্যি মিথ্যে জানি না, কিন্তু গলি গলি মে শোর হয় মমতা ইউনুস কা জোট হয়, মানুষ বলছে। এবং এটা কিন্তু মমতার দিকে প্রায় বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। তার প্রতিটি পদক্ষেপ কার্যত ভুল পদক্ষেপ হচ্ছে, এবং এই হিন্দু ভোট কনসলিডেশন মানে হচ্ছে ভারতীয় ভোট কনসলিডেশন হচ্ছে কার্যত মমতার বিরুদ্ধে। না, এটা কিন্তু বামপন্থীদেরও ধাক্কা দেবে। আমি এক এক করে আসবো সেই দিকগুলোতে। আমি সৌগতদার কাছে যাওয়ার আগে খুব নির্দিষ্টভাবে আমি দর্শকদেরও বলতে চাই, বালির বাঁধ আপনি কোনোদিন দেখেছেন? বাঁধ বালি দিয়ে বানানো হয়, বা হাতের মুঠোয় কোনোদিন আপনার বাচ্চাকে একটু এক মুঠো বালি দেবেন তো ঠিক 1 মিনিট পরে খুলে দেখবেন সেই বালিটা নেই, একটা দুটো কণা হয়তো রয়েছে। ওই অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন, তাও টলমলো জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বালির বাঁধ হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি কেন বলছি? আমি জানি এটা মিনমিনে মিডিয়ারা দেখাবে না, তার নির্দিষ্ট কারণ হয়তো আছে, কিন্তু আমার কোনো কম্পালশন নেই। আমি খুব নির্দিষ্টভাবে একটা জিনিস জেলায় জেলায় অবজার্ভ করছি, এবং এটা নিয়ে আমি কাজ শুরু করে দিয়েছি। একটা গোটা ম্যাপ আমি এরপরে গ্রাফিক্স করে দেখাবো, আজ সময় পাবো না বলে, কিন্তু ওই ম্যাপটা আমরা কিন্তু অলরেডি আমাদের নিউজ রুমে সেই ম্যাপটা একটু একটু করে জেলাওয়ারিভাবে লিখতে শুরু করেছি। প্রতি জেলাতে, হ্যাঁ, দক্ষিণ 24 পরগনাতে এখনও এই ধসটা বড় আকারে আসেনি, তাই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় বড় লেকচার দিতে পারছেন, ভাঙন নিয়ে নেবো, এই নিয়ে নেবো। কিন্তু প্রতি জেলায় ওপর থেকে নামতে নামতে যেভাবে ধসটা নামছে তৃণমূল কংগ্রেস, এটা ভয়ঙ্কর। আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে এসেছে, পরপর কিছু ব্রেকিং নিউজ আমি নেব, এবং তার পাশাপাশি এই যে জেলায় জেলায় অন্য দলে যাওয়ার হিড়িক পড়েছে তৃণমূল থেকে। কিছু লোক পিঠ বাঁচাতে যাচ্ছেন যে হয়তো ব্যাপক জনরোষ আসবে, আর কিছু লোক বুঝতে পারছেন যে আগে ভাগে জাহাজ থেকে বেরিয়ে যাই, নিচুতলা সবার আগে বোধহয় টের পায় যে জাহাজ ডুবতে চলেছে, এবং সে কারণে এই বেরিয়ে যাওয়ার স্রোতটা একটা ব্রেকিং নিউজ। এটা আমরা দুদিন আগেও ব্রেক করেছিলাম, এবার আরও বড় আকারে এটা হতে চলেছে। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, কালিয়াচকে, মালদার কালিয়াচকে তৃণমূলে আবার বড় ভাঙন হওয়ার সম্ভাবনা। এর আগেও কালিয়াচকে 2 নম্বর পঞ্চানন্দপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে প্রায় 200 পরিবার। বাবলু শেখের নেতৃত্বে দলবদল করেছে 200 পরিবার। আবার নতুন করে তৃণমূল কংগ্রেসে অসন্তোষ দেখা যাচ্ছে, আরও বেশি করে তৃণমূলের বহু মানুষজন তারা দলবদল করতে চাইছেন বলে আমাদের কাছে সূত্রের খবর। বিশ্বপ্রিয় রায়চৌধুরী বিজেপি নেতা ঠিক কি বলেছেন একবার শুনবো। প্রায় 2 শতাধিক পরিবার এখানটায় যোগদান করলো বিজেপিতে, এবং সকলেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। বিজেপি যে সংখ্যালঘু বিরোধী নয়, স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, তো এই সবকা সাথ সবকা বিকাশ আজকে তার প্রমাণ করছে। এবং আগামী 2026-এর বিশাল অঙ্কের পশ্চিমবাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হয়ে, আর তৃণমূলের সরকারের যে বিসর্জনের ঘণ্টা বেজেছে সেই বিসর্জন করবেই। আমি সৌগতদার কাছে যাবো। সৌগতদা, আমি এই যে কালিয়াচকের যে খবরটা বললাম, বাবলু শেখ কিন্তু সংখ্যালঘু। বাবলু শেখের নেতৃত্বে 200 পরিবার, তাদের মূলত তারা সংখ্যালঘু, তারা জয়েন করছে বিজেপিতে। মানে
আমরা প্রথমে ভাবতাম, বাঙালিরা এটা বিশ্বাস করতো না, বাঙালি ইনফ্যাক্ট এটাও ভাবতো যে দূর, রামকে নিয়ে কি পলিটিক্স বাংলাতে হবে, হচ্ছে তো। আজকে সবচেয়ে বড় উদযাপন আমরা আজকে এই স্টুডিওতেই আপনারা রাত 9টা থেকে দেখবেন, রাম এবং কৃষ্ণকে নিয়ে হরে কৃষ্ণ হরে রাম প্রাইম টাইম ডিবেটের একটা পার্ট হচ্ছে। ঠিক সেভাবেই যেভাবে উত্তরপ্রদেশে, যেভাবে গুজরাটে, যেভাবে অন্যান্য জায়গায়, আসামেও ইনফ্যাক্ট মুসলিমরা যোগী আদিত্যনাথকে ভোট দিয়েছে, মুসলিমরা নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছে, ঠিক সেভাবে বাংলাতে বিজেপিকে মুসলিমরাও ভোট দেবে বলে মনস্থ করে নিয়েছে, কারণ তৃণমূলটা এত বাজে দিকে চলে গেছে। আপনার কি মনে হয় এই হিন্দু কনসলিডেশন প্লাস এই রাষ্ট্রবাদী মুসলিমদের একটা বড় পার্ট তৃণমূলের থেকে বেরিয়ে যাওয়া, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভয়ঙ্কর একটা ক্ষতিকারক দিকে এগিয়ে যেতে পারে? আজ কয়েক বছর আগে থেকেই আমি দেখছি রিপাবলিক বাংলা আওয়াজ তুলছে, পরিবর্তন অবশ্য সামনে। আর আজকে কয়েক মাস হলো বাংলার মানুষ বিশ্বাস করে ফেলেছে পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা, মে মাসের কাউন্টডাউন শুরু হলেই পরিবর্তন হবে। আর কনসেনসাসের দিক থেকে বলতে গেলে আমরা জানি বেশ কয়েক বছর আগে থেকেই একটা আওয়াজ উঠেছিল, হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। সেই মন্ত্রে দীক্ষিত হয়ে বাংলার প্রতিটি হিন্দু আজকে মেনে নিয়ে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুদের মধ্যে কোনো বিভেদ নেই। সেই কারণেই আপনি দেখুন যত রাজ্যের প্রত্যেকটা মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে ক্যানিং পর্যন্ত আপনি দেখুন যে পরিবর্তনের ঢল নেমে এসেছে, যে হিন্দু ঐক্য এক জায়গায় আসছে। তার নিদর্শন আমরা কিছুদিন আগেই দেখেছি, নিজাম প্যালেস থেকে হিন্দু হৃদয়ের সম্রাট শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হাজারো হাজারো মানুষ শুধু নয়, হাজারো হাজারো সাধু সন্তরাও রাস্তায় নেমে ওপার বাংলার দীপু দাসের যে নির্মম হত্যা, সেই বিরুদ্ধে যে লড়াই চালিয়েছে, যে লড়াই তারা এখনও করছে, সেটাই প্রমাণ করে এই বাংলায় হিন্দু এক হচ্ছে। হিন্দুরা তারা মন্ত্রে বিশ্বাস করে ফেলেছে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুদের মধ্যে কোনো বিভেদ নেই। তাই পরিবর্তন অবশ্যম্ভাবী এবং হিন্দুদের যে আমরা দেখছি একতা, এটা আগামী দিনে আরও বৃহত্তরভাবে বাড়বে। ঠিক ঠিক। আমি একটা ব্রেকিং নিউজ নেব এবং তারপর আবার আমি বাকিদের থেকে প্রতিক্রিয়াটা নেব। আমি পটাশপুরে একটা সময় সিপিআইয়েরও, এখনও সম্ভবত সিপিআইয়ের কিছুটা দাপট রয়েছে। পটাশপুরের ওই এলাকায় কি অদ্ভুত অবস্থা। এখন যে ব্রেকিং নিউজটা আমি নেব, পটাশপুরে ফের তৃণমূলে ভাঙন পটাশপুরে। মাথায় রাখবেন, এগুলো কিন্তু আমি ফের বলছি, তার একটাই কারণ, এগুলো কিন্তু লাগাতার চলছে। শুক্রবারের পর আবার শুক্রবার বিজেপিতে যোগ দিয়েছেন একাধিক তৃণমূল নেতা। এবার ফের ভোটের আগে তৃণমূলে অসন্তোষ, ব্যাপকভাবে তৃণমূলের কর্মীরা তারা বিজেপিতে যুক্ত হওয়ার দিকে এগোচ্ছেন। ফের বিজেপিতে যোগ দিতে পারে একাধিক পরিবার। সেই ছবি আপনাদের দেখাচ্ছি পটাশপুর 2 থেকে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। আমি শুভমের কাছে যাব, আমি শুভমের কাছে পটাশপুরটা নিয়ে গিয়ে তারপর ঘাটালের দিকে চোখ দেব। শুভম, পটাশপুরে তোমরা হয়তো বলবে দেখো তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে, কিন্তু আমি এই ছবিটাও রাখতে বলবো শুভম দেখার জন্য। যারা যাচ্ছেন তাদের অনেকেই হতদরিদ্র, তারা হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পান, সেই লক্ষ্মীর ভাণ্ডারের কাটমানিও তাদেরকে দিতে হয়। তাদের হয়তো একটা সাইকেল দেওয়া হয়েছে, বলা হয়েছে এই সাইকেলটা নিয়েই শুধু তৃণমূলকে ভোট দিবি। এই লাগাতার যে প্রেশার, এই প্রেশারটা কোথাও গিয়ে একজোট করছে কিন্তু হিন্দুদের। কি বলবে? প্রথম কথা হচ্ছে, তুমি সমবায় নির্বাচনে যে জয় পরাজয়ের হিসাবগুলো দিলে, এই বিগত 2 বছরে কিন্তু বিভিন্ন জেলায় বহু সমবায় নির্বাচনে বামপন্থীরাও জয়লাভ করেছে। এটা যেমন প্রমাণ করে না, এখান থেকে এটাও প্রমাণ করতে পারে অষ্টম বামফ্রন্ট সরকার আসতে পারে। শুনে নাও, যেমন প্রমাণ করে না সমবায় নির্বাচনে বামপন্থীদের জয়, যেমন এটা প্রমাণ করে না যে বিধানসভা নির্বাচনে বামপন্থীরা 200টা আসন পেয়ে যাবে। ঠিক সেরকম ভাবে কতটা আসন পাবে, ঠিক সেরকম ভাবে 2026 এ বামপন্থীরা কটা আসন, ঠিক সেরকম কনফিডেন্টলি বলো না যে আমরা একটা আসন পাবো, দুটো পাবো, কিছু তো একটা বলো। বিজেপি বলছে যে ঠিক আছে আমরা 10টা পেলেও এসআইআর হবে। ঠিক সেরকম ভাবে সমবায় নির্বাচনে একটা নন্দীগ্রামে তৃণমূল বা বিজেপি জিতলো বলে এটা প্রমাণ হয় না যে বিধানসভা নির্বাচনে সেই দল জয়লাভ করবে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, 2021 সালের আগে তোমাদের নিশ্চয়ই মনে আছে, 2021 সালের ঠিক 1 বছর আগে থেকে এই রকম বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে শয়ে তৃণমূল কর্মী বিজেপিতে যাওয়া শুরু হলো। এবং ঠিক তারপরে তৃণমূলের যারা শীর্ষ নেতা ছিল, সেই শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, মুকুল রায়, তারা গিয়ে বিজেপির শীর্ষ নেতা হয়ে গেল।
সুতরাং মানুষ বুঝেছিল তখনও যে আজকে কর্মীরা যাচ্ছে, কালকে শীর্ষ নেতারা তৃণমূল থেকে চলে আসবে, যাদের বিরুদ্ধে মানুষ সে তো কানাইয়া কুমারও কংগ্রেসে গেছে, যাদের বিরুদ্ধে ঋতব্রত ব্যানার্জি তৃণমূলে গেছে। এরকম ঘটনা সব দলেই থাকে। তাহলে আবার ব্যালেন্স করছো কেন? কিন্তু মানে তোমাদের কানাইয়া কুমার যদি কংগ্রেসে যায় তখন সেটা সব দলে হয়, ঋতব্রত ব্যানার্জি গেলে সেটা একটা পচা আপেল ইত্যাদি বলবে। সেটা হচ্ছে একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা। আর এই ক্ষেত্রে আমি বলছি শয়ে শয়ে হাজারে হাজারে কর্মীরা কি মুশকিল, বামপন্থী সমর্থকরা যদি বিজেপিকে ভোট না দিত, তারপর শীর্ষ নেতারা চলে গেছিল। না তোমার কি মনে হচ্ছে যে বিজেপি, তোমার কি মনে হচ্ছে বিজেপি অযোধ্যা থেকে লোক এনেছে এখানে? বিজেপি এই ভোটটা পাচ্ছে কোথা থেকে? তার কারণ তৃণমূলের একটা অংশ, সিপিআই এর একটা অংশ, তারা বিজেপিতে ঢুকে গেছে 2021-এর পর থেকে। বামপন্থীরা তারা বীতশ্রদ্ধ হয়ে তো রামপন্থী হয়েছে। আমি বলছি যত বেশি একটা অংশ বামপন্থীদের একটা ভোট বিজেপির দিকে শিফট হয়েছে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। হিন্দু ভোট, বামপন্থীদের ভোটটা এটা তো তুমি মানছো। বিজেপির ভোট হিন্দু বামপন্থীরা হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না। শুভম অন্য জায়গাতে তোমরা মাইক্রো অ্যানালিসিস করো। একটা লাইন বলতে না দিলে কি করে হবে? না তুমি বলো, কিন্তু আমাকে বলো যে হিন্দু কমিউনিস্ট যারা ছিলেন তারা এখন বিজেপি হয়েছে। লাইনটা শেষ করতে দাও। হিন্দু কমিউনিস্ট যারা ছিলেন তারা বিজেপি হয়েছে। যারা অন্যান্য দল থেকে, তৃণমূল বিজেপির বাইরে অন্যান্য দল থেকে বা বামপন্থীদের মধ্যে থেকেও যারা বিজেপিতে শিফট হয়েছিল, তারা তৃণমূলকে সরানোর জন্যই বিজেপিতে শিফট হয়েছিল। এবং তারা আবার এই বছর দেখছে যে ঠিক তৃণমূল থেকে তাদের গ্রামে যে তৃণমূলের নেতারা অত্যাচার করেছে এতদিন, তারাই আবার বিজেপিতে চলে যাচ্ছে। এবং তারা বুঝতে পারছে যে আগামী দিনে ঠিক এই মুহূর্তে যারা তৃণমূলের শীর্ষ নেতা, ঘাটালে দেবের সিটটা থাকবে। আচ্ছা সবাই হাত তুলছে যখন আমি ঘাটালের ব্রেকিংটা নেব। বিজেপিকে ভরসাটা করবেন। আমি সবাই যখন হাত তুলছে, এখন মনে হচ্ছে 2029-এ ঘাটালে দেবের সিটটা থাকবে কিনা। দেব এমনিতে 3বারের এমপি, খুব ভালো কথা, 3বারের সাংসদ, চতুর্থবার দেব আর জিততে পারবে কিনা, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর তৈরি হচ্ছে। দেখুন দেব কিন্তু কেশপুরটার জন্য অনেকাংশে জিতে যায় বলে যারা অ্যানালিস্ট, বিধানসভার রেজাল্ট কি হবে ময়ূকদা, সেটাই এখনো কেউ প্রেডিক্ট করতে পারছে না। আর আপনারা 2029-এর লোকসভায় না, তার কারণ আছে, তার কারণ আছে। ঘাটালে আমি জানি না, দেবের কথা বলছি, বড় ঘটনা। সিপিআই করে না, দেব তৃণমূল করে, পুরো রাজ্যের রাজনৈতিক সমীকরণ পাল্টে দেয়। ঠিক আমি আসছি প্রীতম, আপনার কাছেই আসছি, আপনার কাছে, তারপরে নীলাদিদার কাছে, সৌগতর কাছে, অদ্বিতীয়ার কাছেও আসবো। কিন্তু ঘাটালে আমি কেন বলছি, দেখুন আমাদের রাজ্যে একটা জিনিসই অনেক কিছু বদলে দিতে পারে। যেরকম সিঙ্গুর, নন্দীগ্রাম, তোমার নাম আমার নাম, ভিয়েতনাম বলা পাবলিকরা একটা সময়, তেভাগা বলে একটি জায়গা, সেই জায়গাটাকে মহিমান্বিত করেনি। কাকদ্বীপে মোড়ে আমরা আবার, তেলেঙ্গানায় বাঁচি যারা বলেছিল, একটা জায়গায় ফ্যাক্টর হয়ে যায়। যেরকম সন্দেশখালী হয়েছে, যেরকম নন্দীগ্রাম হয়েছে, ঘাটালও ইনফ্যাক্ট। ঘাটালের অবস্থা শুনবেন এই মুহূর্তে, সুপারস্টার দীপক অধিকারীর ঘাটালে এই মুহূর্তে হাজারে হাজারে তৃণমূল কর্মী তারা বিজেপিতে জয়েন করার জন্য লাইন লাগাচ্ছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, ঘাটালেও তৃণমূল ছাড়ার হিড়িক। দেবের গড়ে তৃণমূলের ব্যাপক ভাঙন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ শতাধিক মহিলার, এটা বড় ফ্যাক্টর। আমরা সবাই জানি মমতা বন্দ্যোপাধ্যায়কে একমাত্র দীপক অধিকারী চ্যালেঞ্জ করতে পারেন মহিলা ভোটের ক্ষেত্রে, কারণ সত্যি দীপক অধিকারীর ব্যাপক মহিলা ফ্যান্ডম রয়েছে। আমরা নিজেরা দেখেছিলাম দীপক অধিকারী যেভাবে মহিলা ভোটারদের সামনে অ্যাপিল করতেন, এবং মহিলারাও দীপক অধিকারীকে বিশ্বাস করে ভোট দিয়ে গেছেন। কিন্তু এখন বাড়ির মহিলারা তারা বিজেপিকে বেশি ভরসা করছেন। ঘাটালের বিধায়ক শীতল কপাটের হাত ধরে তৃণমূলের সক্রিয় কর্মীদের বিজেপিতে এই আগমন কেন, এটা খুব বড় একটা ফ্যাক্টর হতে পারে। ঘাটালে যারা মায়েরা রয়েছেন, যারা বীতশ্রদ্ধ তৃণমূলে, কি বলছেন একবার শুনে আমি প্রীতমের কাছে যাব। তৃণমূল করতাম, বিজেপিতে যোগ দিলাম। আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা চাই যে সবাই সুরক্ষিত মান মর্যাদা সম্মানে যেমন বাজায় থাকার জন্য। মমতা ব্যানার্জি মহিলা হয়ে মহিলাদেরকে সুরক্ষিত দিতে পারছেন না। আপনারা সবাই বুঝতে পারছি যে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার, কারণ রাস্তাঘাটে বেরোলে 10-12 বছরের মেয়েদেরকে পর্যন্ত ধর্ষণ করছে শিশুদেরকে। প্রীতম কি বলবে? দেখো দেবের একটা বড় ক্রেজ আছে, আমি জানি দেবের জন্য পুরোটা হচ্ছে না, কিন্তু দেব সবচেয়ে বেশি ফেমাস যে কারণে মহিলা ভোট ধরে রাখা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন। সেই দেবের
অ্যাসেম্বলি বা কনস্টিটিউয়েন্সিতে এরকম হচ্ছে মানে একটা বড় ফ্যাক্টর তৈরি হচ্ছে। না, আজকে দেখুন আমি 3টে পর্যায়ে আপনার উত্তরটা দিই। প্রথম কথা হচ্ছে সাউথ 24 পরগনার কথা বললেন, এই আমি আমার দায়িত্ব নিয়ে বলছি অন ক্যামেরা, সাউথ 24 পরগনা উইদিন দিস মানে এই মাসের মধ্যে প্রায় শতাধিক থেকে হাজার কর্মীরা অলরেডি লিস্ট পাঠিয়ে রেখেছে। আমরা লোকেরদির নেতৃত্বে যেই আমাদের কমিটি গঠন হয়েছে তার কাছে পাঠিয়ে রেখেছি। তিনি গ্রিন সিগন্যাল দিলেই আমরা সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সবাই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। আমাদের লিস্ট চলে এসছে, কাকদ্বীপ থেকে কুচবিহার এবং সাগর থেকে পাহাড় সব জায়গায় হাজার হাজার কর্মী আসতে শুরু করেছে। আজকে বামপন্থী থেকে শুরু করে তৃণমূল কেন আজকে বিজেপির তলায় আসে, আমি তোমাকে একটা ছোটো উদাহরণ দিই। চন্দন দাস, হরিগোবিন্দ দাস, আমরা সবাই জানি ওয়াকফদের এই আন্দোলনের জন্য মমতা ব্যানার্জির তোমার ক্যাবিনেট মন্ত্রী টাইট দিতে গিয়ে দুটো কর্মী খুন হয়ে গেল। তারা বললো যে তারা বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত ছিল, বামপন্থীদের ভোট দিত। তারা শুধু মূর্তি বানাবে বলে কিছু দেহাদিরা এসে মেরে দিল। মেরে দেওয়ার পর আমরা দেখলাম বামপন্থীদের কিছু নেতা নেত্রীরা গিয়ে নাটক করলেন এবং আমরা তারপরে কি দেখলাম, তাদের পাশে দাঁড়ালো একমাত্র ভারতীয় জনতা পার্টি হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী। তারপর যখন আমরা দেখলাম, যখন হাইকোর্টে মামলা গেল, তখন আমরা দেখলাম এদের খুনিদের হয়ে লড়ছে কারা, বামপন্থীরা। এই যে কোনো কর্মী কেউ বিশ্বাস করছে না বামপন্থীদের, সেই জন্য একটাই ছাতার তলা, হিন্দুদের বাঁচার জন্য, সনাতনীদের বাঁচার জন্য একটাই ছাতার তলা, এটা ভারতীয় জনতা পার্টি সেই ছাতার তলা আসছে। এবং নীলাদ্রিদার সাথে আমি একমত, এই তোমার হিন্দু মুসলমান বলতে কিছু নেই এখানে। আমরা যারাই তোমার সিন্ধু নদের পাড়ে থাকে তারা সবাই হিন্দু। হিন্দু শুধু একটা পুজো পদ্ধতি না, হিন্দু হচ্ছে ওয়ে অফ লাইফ। যারাই ভারতবর্ষে থাকে, যারাই ভারতবর্ষকে নাপাক বলে ওইখানে চলে যায় নাই, তারাই সবাই হিন্দু। যারাই তার শুধু পুজো পদ্ধতি আলাদা হবে, এর থেকে বেশি কিছু আলাদা নয়। এই আজকে তুমি বলো না, আজকে আমাদের যে লোকসভায় অধ্যক্ষের সিটের পেছনে কি লেখা থাকে, ধর্মচক্র প্রবর্তনায়, একদম পরিষ্কার করে লেখা। ধর্মচক্রের প্রবর্তন করার জন্য কোনো সাংসদে বসে সবাই তোমার আইন কানুন তৈরি করছে। আমাদের তোমার ভারত যে ফ্ল্যাগটা আছে সেখানে কি যে লেখা থাকবে, ধম্মম চক্র আমরা বলি। সেই ধম্মম চক্রটা শুধু বৌদ্ধ ধর্মের চক্র কেরম নয়, এটা আমাদের আত্মার মধ্যে আছে। ধর্মটা আমাদের আত্মা, যেটা আমরা ধারণ করি সেটাই ধর্ম। শুধু আমার সুপ্রিম কোর্টে আমাদের গিয়ে আছে এমলামে যত ধর্ম যত বিজয়, যেখানে ধর্ম সেখানে আমাদের বিজয় হবে। তো সুতরাং এই রাম থেকে শুরু করে এরা আমাদের ধর্মের প্রতীক। সেই জন্যই আমাদের তোমার কনস্টিটিউশনে ওই রামের জীবনী তার পেন্টিং করেছে আমাদের এই বাঙালি একজন আর্টিস্ট। সুতরাং সেইটাকে ম্যাকুইলি মার্কসরা গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেটা গোলানো যাবে না। আজকে নতুন ভারতে, ডিজিটাল ইন্ডিয়াতে সবাই মানে হিন্দু ভোট কনসলিডেট হচ্ছে, রাষ্ট্রবাদী মুসলিমরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে, ভারতীয় মুসলিমরা কনসলিডেট হচ্ছে, ভারতীয়ত্ব কনসলিডেট। খুব সুন্দর একটা কয়েনেজ করলো। আমি অদ্বিতীয়ার কাছে যাওয়ার আগে এটাও আলোচনার জন্য আনবো। এসআইআর বিরোধী লবি, তাদের কিন্তু একটা বড় ধাক্কা, ভয়ঙ্কর বড় ধাক্কা। কারণ আমার কাছে যে ডেটা এসছে তাতে মাত্র 8টা কমপ্লেন জমা পড়েছে। আমি সেই ব্রেকিংটাও নেব, কিন্তু তার আগে অদ্বিতীয়ার থেকে শুনবো। অদ্বিতীয়া, দেখো, এটা রাম মন্দিরের মুভমেন্টের সময় মনে হয়েছিল, এটা এই বাংলাতে যখন প্রথম 2021-22-এর পর থেকে তুমিও সোশ্যাল মিডিয়াতে এই লড়াইটা লড়ছো, এটা মনে হয়েছিল যে একটা শ্রেণী আছে যারা ক্রমাগত বলে যাচ্ছে যে এ বহিরাগত, এ বহিরাগত নয়, এ বহিরাগত, এ বহিরাগত নয়, রাম বহিরাগত, দুর্গা নয়। আরে সবটাই তো আমাদের। এবং এটা এখন কনসলিডেটেড হচ্ছে, মানে এটা একটা মাল্টিভার্স তৈরি হচ্ছে, রামের, দুর্গার, সীতার, সবার। এটাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভয় পাচ্ছেন নয়, বিষয়টা হচ্ছে যে এই দলের নীতি, যেটাতে আমার মনে হয় ভীষণ প্রবলেমেটিক, যেটা আপনি বললেন যে হঠাৎ করে কুণাল ঘোষ বলছেন যে রামকৃষ্ণ বিবেকানন্দ হচ্ছেন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি। মানে আমি এটা বলতে চাইছি যে ছত্রপতি শিবাজির উদাহরণ যদি দিই, তো উনি শুধুমাত্র মারাঠিদের জন্য করেননি, উনি গোটা ভারতবর্ষের জন্য লড়াই করেছিলেন। আমরা যদি নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বলি, উনি শুধুমাত্র কলকাতার মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষের জন্য দল তৈরি করেননি বা ফৌজ তৈরি করেননি, উনি কিন্তু গোটা ভারতের জন্য করেছিলেন। তো এই দলটি বারবার ভেদাভেদের রাজনীতি করে, ভাষার রাজনীতি করে, এই যে পেটেন্ট মারার চেষ্টা করে, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপর কার অধিকার, তো তৃণমূল কংগ্রেসের পেটেন্ট হয়ে গেল। নেতাজির ওপর কার অধিকার, তো তৃণমূল কংগ্রেসের পেটেন্ট হয়ে গেল। বাঙালির ওপর কার অধিকার, তো তৃণমূল কংগ্রেস, এটা পেটেন্ট হয়ে গেল। এই যে পেটেন্ট দেওয়ার চেষ্টা করে, এই রাজনীতি আর চলবে না। আমার তো মনে হয় চলছে না, সেই কারণে এটা আমরা দেখতে পাচ্ছি যে আর বিধানসভার কতদিনই বা দেরি, এসআইআর কমপ্লিট হওয়ার পর ইলেকশনের ডেটও ফাইনাল হয়ে যায়। তো তার আগেই আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে ভাঙন। আমরা যেমন ময়ূকটা দেখলাম, এই মালদাতেই আমরা দেখলাম মৌসুম বেনজির নূর, উনি জয়েন করে গেলেন। এটা একটা
বিরাট 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 বড় ধাক্কা। শুধু তাই নয়, মুর্শিদাবাদে হুমায়ুন কবিরকে নিয়ে আমি শুধু পড়ে নিই, বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ইনফরমেশন আছে যে MIM এ জয়েন করছে, যেমন মুর্শিদাবাদের বেশ কিছু ঠিক, বিধানসভা যেমন আমরা ব্রেকও করেছি কালকে টানা। ভরতপুর। এক্স্যাক্টলি। তো এটা একটা বিশাল ধাক্কা, যেটা কোথাও না কোথাও আপনারা দেখতে পারবেন যে মমতা ব্যানার্জি নিজে ফিল করছেন। এখন যেখানে যেখানে প্রোগ্রাম করছেন বলছেন জাগো 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 করছেন। না এখানে কিন্তু কাকে কিন্তু জাগতে অদ্বিতীয় বলছেন? আমি তোমাকে একটু থামাচ্ছি, তার মৌসম বেনজির নূরের এই জয়েনিংটা নিয়েও আমার একটু আপত্তি আছে। তার কারণ ওনার জয়েনিং, ওনার রাজনৈতিক প্রেরোগেটিভ নিয়ে আপত্তি নেই, কেন বামপন্থী এবং কংগ্রেসিরা একটু একটু করে পাবলিক পালসের থেকে দূরে চলে যাচ্ছে, মানে কিচ্ছু দরকার ছিল না। আমি এটা পার্ণমিত্রের জয়েনিংয়ের সময়ও দেখলাম কীরকমভাবে অদ্ভুতভাবে রিয়্যাক্ট করছে তৃণমূলের নেতারা বাংলাদেশ নিয়ে জিজ্ঞেস করলে। আমি মৌসম বেনজির নূরের জয়েনিংয়ের সময় আমি ক্লিপটা দেখছিলাম, আমি সোশ্যাল মিডিয়াতেই দেখছিলাম, ভাইরাল হয়ে গেছে। বাংলাদেশ নিয়ে জিজ্ঞেস করা হয়েছে মালদার একজন রাজনৈতিক নেতাকে, জয়রাম রমেশ রীতিমতো থামিয়ে দিয়ে বললেন যে এইটা নিয়ে শুধু কথা বলতে হবে। মানেটা কি? ভেনেজুয়েলা, হনুলুলু, হন্ডুরাস সব নিয়ে কথা বলা যাবে, বাংলাদেশ নিয়ে বলা যাবে না? শুনুন। There have been incidents in the neighboring country of West Bengal, Bangladesh, where Hindus have been... Restrict your questions to her rejoining the Congress party. Okay, please. Ma'am, there have been incidents in the neighboring country of West Bengal, Bangladesh, where Hindus have been... Restrict your questions to her rejoining the Congress party. Okay, please. অদ্বিতীয় কি বলবে, মানে এত সিনিয়র একটা নেতা, এত 100-150 বছরের দল, বাংলাদেশ নিয়ে একটা কিছু বললেই হয়ে যেত। মানে এটাই তো বেসিক্যালি আমাদের মনে দাগ কেটে যাচ্ছে যে এই দলটা কিন্তু হিন্দু বিরোধী, এই দলটা বাংলাদেশিদের জন্য আছে, আমাদের জন্য নেই, দীপুদাসদের জন্য নেই। একদম একদম। ইনফ্যাক্ট এটার জন্যই আজকে কংগ্রেসের এই পরিস্থিতি। আমি শুধুমাত্র দীপু দাসকে নিয়ে যে বলছেন না, বাংলাদেশকে নিয়ে কোনো টপিক আনতে চাইছেন না, আমি দুটো দলের দুটো পয়েন্টে অ্যান্সার দিয়ে দিই। এক হচ্ছে কংগ্রেস বলছেন আমি গ্রাউন্ড থেকে স্টার্ট করব, বাট যেখানে আপনি দেখতে পেলেন যে এত বড় জয়েনিং হলো অথচ রাহুল গান্ধী নেই, এবং যেটা খুব সেন্সিটিভ মুদ্দা, মানে যেটা বাঙালির মনে দাগ কেটেছে, দীপু দাসের মৃত্যু শুধু নয়, তার পরপরও বেশ কিছু হিন্দু মারা গেছে, যেটাকে নিয়ে কংগ্রেস মুখ খুলতে চায়নি, যেটা কোথাও না কোথাও কিন্তু হিন্দুরা মেনে নিতে পারছে না। কারণ ভাই, একে হিন্দু, মানে আমি যদি বলে থাকি যে সংখ্যা, তো এটা কিন্তু 3 নম্বর পজিশনে, মানে হিন্দু এত কমে গেছে যে খ্রিস্টান আর মুসলিম সম্প্রদায়ের পর হিন্দু আসছে। এ তো গেল কংগ্রেসের নীতি, যা কোনোদিনই, মানে এক অদ্ভুত ব্যাপার, যেখানে রাহুল গান্ধী ইন্টারেস্টেড না, যেখানে দীপু দাসকে নিয়ে বলতে ইন্টারেস্টেড না, কিন্তু তারা পলিটিক্স করছে। আর থাকলো কথা সিপিএম এর, তো সিপিএম এর প্রবলেমটা হচ্ছে এনারা ইন্টারন্যাশনাল মুদ্দাতে বেশি ইন্টারেস্টেড, নাকি ন্যাশনাল মুদ্দাতে। সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে 294টা সিটের মধ্যে একটি আসনও পাননি, কারণ তারা ইন্টারন্যাশনাল মুদ্দাতে বেশি ইন্টারেস্টেড হচ্ছেন, বাংলাদেশকে নিয়ে বলতে নয়। কিন্তু ভেনেজুয়েলাতে কি হচ্ছে সেটাকে নিয়ে বেশি ইন্টারেস্টেড। আবার বলছেন যে মমতা ব্যানার্জিকে নাকি। ঠিক, আমি পিসিআরকে বলবো 3টে ছবি দেখাতে, এটা দেখে আমি শুভমের কাছে যেতে চাই, আর তারপরে আমি SIR এর অংশটায় আসবো। এটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট হয়ে যাচ্ছে। শুভমরা সব দেখতে পায়, শুভমদের দল বা ফ্রন্ট, বাম ফ্রন্ট সব দেখতে পায়। এই ভেনেজুয়েলা 15,000 কিলোমিটার দূরে ভেনেজুয়েলা, সেটা নিয়ে কলকাতার ছবি দেখাবো, ভাইজ্যাকের ছবি দেখাবো, এবং তার পাশাপাশি দিল্লির ছবি দেখাবো। এই 3টে ছবি আসলে প্রমাণ করে দিচ্ছে যে বামপন্থীরা যদি চায় কাঁপিয়ে দিতে পারে, অন্তত সোশ্যাল মিডিয়া এবং রাস্তায়। বামপন্থীরা চায়নি দীপু দাস নিয়ে গোটা ভারত কেঁপে যাক, বামপন্থীরা চায়নি অমৃত মণ্ডলকে নিয়ে মোহাম্মদ ইউনুসের অস্বস্তি তৈরি হোক, বামপন্থীরা চায়নি ভারতীয়ত্ব বা হিন্দুত্ব এই দেশে শক্ত হোক। কেন শুভম? লাগাতার তোমরা হয়তো বলবে আমরা তো দীপু দাস নিয়েও করেছি, ব্যালেন্স করেছো শুভম। তোমরা প্যালেস্তাইন, তোমরা ভারতীয় উপমহাদেশের সংখ্যালঘু, অনেক কিছু নিয়ে তোমরা একবারে বলতে পারো না কেন যে ভাই হিন্দু লাইভস ম্যাটার, যেভাবে তোমরা ব্ল্যাক লাইভস ম্যাটার বলো, কেন বলো না? প্রবলেমটা কি? হিন্দু বিরোধী তোমরা? 1 মিনিট আশা করবো বলতে দেবে। প্রথম কথা হচ্ছে দীপু দাস মারা যাবার পর
প্রথম যে মিছিলটা ঠিক পরের দিন হয়েছিল সেটা কোনো মৌলবাদী সংগঠন বাংলাদেশের বুকে করেনি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি করেছিল। এবং বিগত 1 বছর ধরে যে হিন্দু নির্যাতন যে লাগাতারভাবে চলছে, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন লাগাতারভাবে চলছে, সেখানে শেষ যে বড় মহামিছিল হয়েছিল সেটা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাসদ এবং বাসদ মার্ক্সবাদী মিলে করেছিল, এবং সেই মিছিলে লাঠিচার্জ হয় এবং বহু কমরেডের রক্ত ঝরে। দীপুদাসদের মারা হচ্ছে কেন? দীপুদাসদের মারা হচ্ছে কেন? আপনাদের কাছে না মানুষ বলে কি মারা হচ্ছে? আমি বললাম 1 মিনিট বলবো। আমি বললাম তোমরা দেখো এটা বলতে পারো না, তোমরা বলো না হিন্দু বলে হিন্দুর বলে মার খাচ্ছে, তোমরা এটা লিখতে পারো না কেন? লেখো, এটা প্র্যাকটিস করো। আমরা বলি, তোমরা বলো না হিন্দু বলে দীপুদাস মার খাচ্ছে, হিন্দুরা শাখা সিঁদুর ভেঙে দেওয়া হচ্ছে, মারা যাচ্ছে, আমরা বলি। এবার মহিত ভাই বলছেন 1 মিনিট বলতে দিতে। দ্বিতীয়ত যখন 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধে যখন আমেরিকা 7ম নৌবহর পাঠিয়েছিল, তখন ভারতের পাশে যারা দাঁড়িয়েছিল, মার্কিন নৌবহর যারা আটকে দিয়েছিল, তারা হচ্ছে কমিউনিস্ট শাসিত সোভিয়েত ইউনিয়ন। এই কারণেই আমরা ভেনেজুয়েলার পাশে দাঁড়াই, এই কারণেই আমরা কিউবার পাশে দাঁড়াই। যদি আগামী দিনে আবার আমেরিকা যদি ভারতের উপর সাম্রাজ্যবাদী আগ্রাসন চালায়, তাহলে যে দেশগুলো নিশ্চিতভাবে ভারতের পাশে দাঁড়াবে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতের পক্ষে অবস্থান নেবে, তারা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। আমি দুজনের কাছে যাব, কিন্তু শুভম আমি বুঝলাম, তার মানে তুমি বুঝতে পারছো যে দেশকে মানে পাওয়ারফুল বানাতে হবে, দেশকে মজবুত বানাতে হবে। তোমরা দেশের মধ্যে থেকে নরেন্দ্র মোদীকে নিয়ে মস্করা করছো যে ডোনাল্ড ট্রাম্প নাকি ফোন করে ধমক দিয়ে করেছে। তার মানে ডোনাল্ড ট্রাম্প কতটা হার্মফুল, আমেরিকা কতটা ক্ষতিকারক তোমরা জেনেও তার মানে ইচ্ছাকৃতভাবে নরেন্দ্র মোদীকে দুর্বল করার জন্য এগুলো করেছো। রাজনীতিতে যদি মুহূর্তের মধ্যে স্ট্যান্ড পাল্টে যায়, এই নরেন্দ্র মোদী বললেন যে ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু যাই বলুন, নরেন্দ্র মোদীকে দুর্বল করতে চাইছো কি আসলে তোমাদের হিংসার জন্য, ঈর্ষার জন্য? বলেছিলেন কি বলেননি যে ট্রাম্প এবং নেতানিয়াহু আমি জানি না তোমাদের কি স্ট্যান্ড পয়েন্ট, দেশের জন্য লড়াইটা করো। দুদিনের মধ্যে নরেন্দ্র মোদী ভেনেজুয়েলাকে নিয়ে এত কথা বলছো, ভেনেজুয়েলাকে নিয়ে বলার আগে একবার স্যালিউট জানাও না এস জয়শঙ্করকে। দেশটার ফরেন পলিসিকে এইরকম একটা জায়গায় রেখেছে, একবার স্যালিউট জানাও না নরেন্দ্র দামোদর দাস মোদীকে। কিছু করতে দিচ্ছে না আমাদের, আমি তো স্যালুট জানাচ্ছি। বলবো বেশ আমি এবার 30 সেকেন্ড বলে আমি পরপর সবার কাছে। জয়শঙ্করের বিজেপি সরকারের ফরেন পলিসি ব্যর্থ হয়েছিল বলে ভারত সরকারের তুমি ভারতের পাসপোর্ট হোল্ডার, বর্তমান যে রাষ্ট্র তার ফরেন পলিসি ব্যর্থ হয়েছিল বলে বিজেপি সরকার বাধ্য হয়েছিল সমস্ত বিরোধী দল থেকে প্রতিনিধি ঠিক করে সেই সমস্ত বিরোধী দলের ঐক্যবদ্ধ প্রতিনিধিকে পাঠাতে, এবং এটাই ভারতবর্ষের ঐতিহ্য এবং এটাই বিরোধী দলগুলোর রাজনৈতিক সচেতনতা যে তারা ঐক্যবদ্ধভাবে সেই সময় ভারত পাকিস্তান যে যুদ্ধ সেটা নিয়ে তারা ঐক্যবদ্ধভাবে ভারত রাষ্ট্রের পাশে দাঁড়িয়ে। এটাই এবার আনইন্টারাপ্টেড সবাইকে। শুভম বলল 71-এর যুদ্ধের কথা, আমার 62-র যুদ্ধের কথা মনে পড়ে যাচ্ছিল। কমিউনিস্ট চীন কিন্তু উত্তর পূর্ব ভারতে আসাম অব্দি দখল করে দিয়েছিল, তারাও কমিউনিস্ট ছিল, রাশিয়াও কমিউনিস্ট। সবাইকে এবার 30 সেকেন্ড করে। আচ্ছা, দ্বিতীয়ত আমি কমিউনিস্টদের কথা বলছি, এবার দ্বিতীয়ত 19 থেকে যে ভোটটা বিজেপি বেরোচ্ছে সেই ভোটটা কার্যত সিপিআই সিপিএম এর ভোট থেকে এসছে, এবং এই ভোটটা যে সিপিআই সিপিএম থেকে বিজেপির দিকে শিফট করছে তার মূল কারণ হচ্ছে তাদের হিন্দু বিরোধী স্টান্স। এই ফিনোমেননটা ময়ূক আপনি এখন কেরালাও দেখতে পাচ্ছেন, কেরালাও যে বিজেপির গ্রোথ হচ্ছে তার মূল কারণ হচ্ছে হিন্দু ভোটটা সিপিএম এবং সিপিআই থেকে বিজেপির দিকে সরে যাচ্ছে। এবার নির্বাচনে ওরা কেরালা থেকেও সাফ হয়ে যাবে, কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে, আর দ্বিতীয় শক্তি হয়ে উঠে আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। তার মূল কারণ হচ্ছে ওরা আত্মঘাতের পথে হাঁটছে হিন্দু বিরোধী একটা স্টান্স নিয়ে। এটা কবে যে ওরা উপলব্ধি করবে সেই আশায় আমি বসে আছি। প্রীতম এবং সৌগত 30 সেকেন্ড করে দেবো, এবং তারপর আমি লাস্ট পার্টে যাবো। এই যে ময়ূক, আমি তোমাকে বললাম যে ভারতীয়ত্ব জাগরণ হচ্ছে। আজকে অপারেশন সিন্দুর যখন চলছিল আমরা এই কলকাতার বুকে দেখেছিলাম এই বামফ্রন্টরা অপারেশন সিন্দুরের এগেনস্টে আমরা সিন্ধু চুক্তি জলের যে এটা আমরা বন্ধ করে দিয়েছিলাম, জল বন্ধ করে দিয়েছিলাম, তখন রক্ত আর জল একসাথে বইতে পারে না, তো সেটা যখন বন্ধ করে দিয়েছিলাম এরা এই কলকাতার বুকে আজকে ভারতের এগেনস্টে মিছিল বার করেছিল। সেই জন্য ভারতীয়ত্ব জাগরণ হচ্ছে, সেই জন্য আজকে শূন্য হয়ে যাচ্ছে, যেখানে যেখানে ওদের সরকার হচ্ছে, যেখানে যেখানে ভারতের টুকরো অঙ্গে স্লোগান করে, সেই জন্য এরা চূর্ণ বিচূর্ণ
ভারতীয়ত্ব জাগরণ হচ্ছে, ভারতীয়ত্ব জাগরণ মানে হচ্ছে হিন্দুত্ব জাগরণ, হিন্দুত্ব মানে হচ্ছে ভারতীয়ত্ব, ভারতীয়ত্ব মানে হচ্ছে তোমার হিন্দুত্ব। সুতরাং জাগরণ যত হবে তত এই বামফ্রন্ট যারা চায়নার চেয়ারম্যানকে দিয়ে চেয়ারম্যান বলে তারা জুয়ের মধ্যে সাফ হয়ে যাবে, তারা জুয়ের মধ্যে সাফ হয়ে যাবে। তার কারণ হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের বুকে ভারতীয়ত্ব জাগরণ হচ্ছে, যারা ভারতবর্ষের কথা বলবে তারাই আজকে ভারতীয়ত্ব। আজকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কোনো জায়গা নেই, সেটা এগেইনস্টে যেই দাঁড়াবে তারাই ভারতীয়, এবং সেই ভারতীয়ত্ব জাগরণ হচ্ছে বলে ওনাদের সুবিধা। সেই জন্যই ভারতের বিরুদ্ধে এরা মিছিল করে, ভারতের টুকরা অঙ্গে বলে এরা, এই জন্য এই অবস্থা। না, আমাকে একটা জিনিস বলো শুভম, আমি ধরে নিলাম প্রীতমের এই জিনিসে প্রীতম আপডেটেড নয়, কিন্তু কিভাবে আইডেন্টিফাই করব? মানে মাওবাদী, যে মাওবাদীরা জঙ্গলে থাকে সেই মাওবাদীদের একটা অংশ তারা শহরে রেখে যাচ্ছে আরবান নকশাল বলে, আবার আরবান নকশালদের সাথে হাত মিলিয়ে ফেলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন শিক্ষিত মানুষজন, তারা আবার তাদের সাথে সিপিআই ঢুকে পড়ছে, সিপিএম ঢুকে পড়ছে, বিভিন্ন বিজেপি আন্দোলন হচ্ছে। এবার একটু থামুন ময়ূকদা। প্রথম কথা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে যারা আছে, যারা মাওবাদী সমর্থনে পোস্টার মারে বা যাদের রাজনৈতিক বক্তব্য মাওবাদীদের রাজনৈতিক বক্তব্যের কাছাকাছি হয়, তারা মাওবাদীদেরই ফ্রন্টাল যে অর্গানাইজেশনগুলো, সেটা আরএসএফ হতে পারে, সেটা আরএসএফ হতে পারে বা আরএসএফ এর মতো মাওবাদী ফ্রন্টাল অর্গানাইজেশনের সদস্য হতে পারে। হাসপাতালে মোহাম্মদ সেলিম সুতরাং তাদের সাথে আপনার মানে ময়ূকদা তুমি নিজেও এটা খুব ভালো মতো জানো যে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে যার সামনে থাকবে তার আরবান শুভম বলো ছোট করে। যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে এসএফআই বা এআইএসএফ বা আইসা বা ডিএসওর মতো যে মূলধারার বামপন্থী ছাত্র সংগঠন, তাদের সাথে আরএসএফ বা ইউএসডিএফ তাদের কতটা তোমরা যেরকম গেরুয়া পতাকা দেখতে পাচ্ছ, উল্টো দিক থেকেও লাল পতাকাই তো দেখা যাচ্ছে। এবার গেরুয়া পতাকাতে কেউ সন্ত্রাসবাদী নেই। আচ্ছা, গেরুয়া পতাকা নিয়ে তোমরা চেষ্টা করেছিলে স্যাফরন টেররিজমকে নিয়ে আসা, গেরুয়া পতাকা নিয়ে, কিন্তু লাল পতাকা নিয়ে মাওবাদীদের হামলা তো আমরা দেখেছি। ময়ূকদা, গেরুয়া পতাকা নিয়ে অভিনব ভারত সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ ঘটিয়েছিল। একদমই নয়, গেরুয়া পতাকা একদমই নয়, না একেবারেই নয়, একেবারেই নয়। এই স্যাফরন টেররিজম নিয়ে তোমরা একটা গল্প বাঁধার চেষ্টা করেছিলে, ঠাকুরমার গল্প। কোন স্যাফরন টেররিজম বলে কিছু নেই। গেরুয়া এবং সন্ত্রাস, গেরুয়া এবং সংকীর্ণতা, এটা অক্সিমোরন, একদম কিছু করায়নি, না একেবারেই নয়। আজকে জানো, আজকে ছোট আঙ্গারিয়া দিবস, সাধ্বী প্রজ্ঞাকে ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে। ছোট আঙ্গারিয়া দিবস, যখন এই লাল সন্ত্রাসের বলি হয়েছিল বাঙালিরা, আজকে সেই ছোট আঙ্গারিয়া দিবস। তো সুতরাং এরা কথা বলছে আমি কার সাথেই বলতে হবে না। আমি সৌগতর কাছে যাওয়ার আগে এর লাস্ট পার্টে আমি একবার তোমাদের প্রতিক্রিয়াগুলো নিতে চাই, খুব ইন্টারেস্টিং পার্ট এটা। আমি এসআইআর নিয়ে, এসআইআর বিরোধী লবি, এরা কিন্তু ভারত বিরোধী লবি অনেক ক্ষেত্রে, কারণ তারা বিভিন্ন সময় ভারতের স্টক মার্কেট ক্র্যাশ করাতে চায়, ভারতের এলআইসি ধ্বংস হোক সেটা চায়। তারা চায় যে নির্বাচন কমিশনের সঙ্গে বাংলাদেশের নির্বাচন কমিশনের সাথে যে ব্যবহার করা হয়েছে সেরকম ব্যবহার করা হোক, একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা। এসআইআর আগেও হয়েছে, কিন্তু এবারের এসআইআরটা নিয়ে একটা লবি সক্রিয় ছিল। আমি অবাক হয়ে যাচ্ছি, একজনও সামনে আসেনি। যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমার কাছে এসছে, বাংলায় এসআইআর বিরোধী লবির জন্য বড় ধাক্কা। নামবাদের বিরুদ্ধে মাত্র 8টি অভিযোগ, অনলি 8, মাত্র 8টি অভিযোগ জমা পড়েছে শনিবার অবধি, শনিবার সন্ধে অবধি। আজকে রবিবার, অফিস বন্ধ, সোমবার আমরা লক্ষ্য রাখবো। শনিবার পর্যন্ত জমা পড়েছে মাত্র 8টি অভিযোগ, অর্থাৎ খসড়া তালিকা থেকে যে 58 লক্ষ নাম বাদ গেছে, 58 লাখ, 50 লক্ষের ওপর নাম বাদ গেছে। 50 লক্ষ অভিযোগ পড়ার কথা ছিল, 50 লক্ষ মানুষকে নিয়ে ঘেরাও করার কথা ছিল, একটা কিছু হয়নি। এদিকে ওদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় একটু বাজার গরম করে, হাওয়া গরম করে লেকচার দিচ্ছেন, কিন্তু মাত্র 8টি অভিযোগ। এটা নিয়ে আমাদের এই মুহূর্তে যে 5 জন রয়েছে, 5 জনেরই প্রতিক্রিয়া নেওয়া আমার এই মুহূর্তে অবশ্যম্ভাবী কাজ। কিন্তু আমি আবারও বলছি, 58 লক্ষ ভোটার ফ্যাক্টর হবে। অদ্বিতীয় অনেকক্ষণ ধরে বসে রয়েছে, 58 লক্ষ ভোটার। অদ্বিতীয়, এটা নিয়ে কন্টেন্ট বানানো উচিত, এটা নিয়ে ডিবেট করা উচিত। 58 লক্ষ ভোটার, তার মানে যদি ধরেও নিই আরও বেশি হবে হয়তো। এই 50 লক্ষ মানুষজন তার মানে ভুতুরে ভোটার ছিল। 50 লক্ষ অভিযোগ পাওয়ার কথা ছিল, মাত্র 8টা অভিযোগ জমা পড়েছে। 8টা এরর হতেই পারে, ম্যানুয়াল এরর হবে, তার জন্য শাস্তিও দরকার হলে বিএলও থেকে ডিএম যাকে ইচ্ছা দেওয়া হোক। কিন্তু কেন এত কম? এটা তো বড় ধাক্কা তার মানে এসআইআর বিরোধীদের জন্য। একদমই তাই। মানে এটা
এসআইআর যেটা হচ্ছিল, যেটাকে নিয়ে আমরা প্রত্যেকে যারা সাধারণ মানুষ যারা মনে করে থাকি যে না এটা হওয়া দরকার, কারণ অবৈধদের ভারতের রাজনীতি ভোটার আই কার্ডে থাকারই মানে ভোটারে থাকার কথাই না, কারণ তার মাধ্যমে তারা সমস্ত সুযোগ সুবিধা নেয়। এবার এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সত্যি মাত্র 8টি অভিযোগ জমা পড়েছে, সেখানে মমতা ব্যানার্জি, ইনফ্যাক্ট আমরা পার্লামেন্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম চিৎকার করতে যে কই রোহিঙ্গা, কই অবৈধ বাংলাদেশি। তো আজ সত্যি আমরা ওয়েট করে রয়েছি যে এই 58 লক্ষের মধ্যে অ্যাটলিস্ট 1 লক্ষ তো আবেদন পড়বে, অভিযোগ পড়বে যে আমাদের নাম বাদ গেছে। আরেকটা একদম ইন্টারেস্টিং কথা আপনাকে জানাই, সেটা হচ্ছে যে বেশ কিছু এরকম দেখা যাচ্ছে ভোটার যারা কি জেনুইন অথচ নাম বাদ গেছে আর হিয়ারিং এ ডাক পেয়েছে। তো এখানেও একটা খেলা হয়েছে, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস একটি রক্ষা শিবির খুলে খুলে রাস্তার মোড়ে মোড়ে বসেছিল। তো সেখানে তারা সমস্ত সাধারণ মানুষকে হেল্প করব বলে তারা ফর্ম ফিল আপ করেছে এবং তারাই কিন্তু হিয়ারিং এ ডাক পেয়েছে। এরকম কিন্তু আমি আমার এরিয়া থেকেও দেখতে পেলাম বেশ কিছু জনকে যে তারাই হিয়ারিং এ ডাক পাচ্ছে। এবার এখানে বুঝতে হবে যে টিএমসির ইন্টেনশনটাই কি ছিল, ম্যালাফাইড, যে আমরা এরকম ভাবে নাম এরকম করবো তাহলে নির্বাচন কমিশন বদনাম হয়ে যাবে। তো এখন তো একটা জাস্ট এক্সাম্পল আপনি দেখতে পেলেন যে 8 জন মাত্র। এখন তো দাঁড়ান সোমবার আসুক, আমরা আরো দেখতে পাবো। বিহারে সেম হয়েছিল, সুপ্রিম কোর্ট চিৎকার করে বলছে যে এবং এর মধ্যে কিন্তু একদম এবং সৌগতদা এর মধ্যে কিন্তু আমি ওই পার্টটা 24 লক্ষের পার্টটাই ঢোকাইনি। 24 লক্ষর মধ্যে থেকে অনেকে আছে যাদের 6-7টা করে বাবা বা 6-7টা করে বাচ্চা, 6-7টা বাচ্চাও তাও হতে পারে, 6-7টা বাবা বাড়াবাড়ি ব্যাপার। 24 লক্ষ মানুষের এই পার্টটা আমি ঢোকাইনি। মানে 60 থেকে 70 লাখ বা ধরে নিলাম 50 লক্ষ যদি বাদও চলে যায়, এটার তো একটা এফেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টে পড়বে। একদম একদম মারাত্মক। এবং কালকে আমরা দেখলাম যে দুদিন আগেই অভিষেক ব্যানার্জি তার র্যাম্পে 3 জন ভূতকে তুলে যেভাবে নাটক করলেন এবং এমন দোষ দেখাচ্ছেন। আমি প্রশ্ন করতে চাই, এই সবই অভিষেক ব্যানার্জির শেখানো, কারণ সেখানে এই 3 জনের যখন নাম বাদ গেছিলো সেখানে BLA 2 তৃণমূলের কী করছিল, তাদেরকে ধরে আনুক। তারা তাহলে তাদের নাম তোলার সময় নিশ্চয়ই কোনো রকম সিস্টেম তৈরি করেছিল যাতে তাদের নাম না ওঠে। এরকম আরও কিছু বেরোতে পারে নির্বাচন কমিশনকে দোষারোপ করার জন্য, সেটাই আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আর যদি আমরা শতকরা হিসাবে বার করি এটা যে কত পার্সেন্টে আসবে সেটা অভিষেকবাবু জানা উচিত। সাধারণ ব্যক্তিগতভাবে বলছি, একজন 12 পাস করা ছেলের পক্ষে এই ক্যালকুলেশন করা সম্ভব নয়, তাই তিনি র্যাম্পে উঠে ভূত নাচানো দেখাচ্ছেন। বেশ আমি একদম আচ্ছা নীলাদ্রি 10 সেকেন্ড আমার 10 সেকেন্ডই নেব। অবৈধ ভোটারের ভোটটা সাধারণত শাসক দল পায়। এখন তৃণমূল আর বিজেপির তফাৎটা কত? 2024-এ 43 লাখ, বাদ পড়েছে 58 লাখ। আর তৃণমূল অলরেডি পিছিয়ে পড়েছে বিজেপির থেকে। এখন ভয়টা যদি 1 কোটির বেশি বাদ যায় তাহলে কিন্তু বিজেপি 180 ক্রস করে যেতে পারে। এটাই মানে হারের ভয় নয়, অপদস্থ হওয়ার ভয়। এবার এটা নিয়ে আরো বড় ডিবেট করতে হবে। কিন্তু আমি একদম শেষে আমি ভারত এবং বাংলাদেশের কিছু মানুষকে কিছু কথা বলতে চাই। এই মুস্তাফিজুর রহমানকে আমরা নেব না। মুস্তাফিজুর কেন, কোনো বাংলাদেশি প্লেয়ারকে আমরা নেব না, কোনো বাংলাদেশি গায়ক নায়ক। তারা ভারতে আসুক, ভারতকে যদি তারা সাপোর্ট করে অবশ্যই তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকবে। কিন্তু আমাদের খাবে, আমাদের পড়বে, আমাদের এখানে বিরিয়ানি সাটাবে, আমাদের এখানে কাবাব সাটাবে ধর্মতলায় করে তুমি ঢাকাতে গিয়ে মিছিল করবে, চলবে না তো ভাই। বাংলাদেশিদের বিরুদ্ধে যারা ইউনুসপন্থী তাদের বিরুদ্ধে এই লড়াইটা চলবে। বেগবাগান থেকে এই দাবি উঠেছিল এবং রিপাবলিকের লাগাতার ক্যাম্পেনের জেরে মুস্তাফিজুর গেছে, এর পরে আরও অনেকে যাবে। আমি তো বলবো এই যে জল বন্টন, মাছ বন্টন, খাবার বন্টন, পেঁয়াজ বন্টন, এগুলো বন্ধ করা হোক, ওষুধ বন্টন বন্ধ করা হোক, কিছুদিনের জন্য একটু টাইট দেওয়া দরকার। দেখুন বেগবাগান থেকে সনাতনীরা কি দাবি উঠিয়েছিল। বাংলাদেশি ক্রিকেটার যদি খেলে ইডেনের মাঠে বাংলার হিন্দুরা বিক্ষোভ করবে, বাংলাদেশি সিনেমা আর্টিস্টদেরকে বয়কট করতে হবে। এবার এটা একটা স্লোগান নয়, এবার একটা আন্দোলনের পর্যায়ে চলে যাচ্ছে। বাংলাদেশের সেলিব্রিটিদের অবিলম্বে বয়কট করতে হবে, না হলে বাংলার মাটিতে ওদের ঢুকতে দেওয়া যাবে না। বাংলার মুসলিম ব্যাপার বাংলার ক্রিকেটে চলবে না। বাংলাদেশের কোন ক্রিকেটার, কোন শিল্পীকে এখানে আনা চলবে না। দীপু দাসের জন্য গোটা ভারত, গোটা পৃথিবী এবার মাঠে নেমেছে। মোহাম্মদ ইউনুস এবং জেহাদিরা হুঁশিয়ার। বাংলাদেশকে আমরা কোনো ওষুধ দেব না, বাংলাদেশকে কোনো মেডিকেল ভিসা দেওয়া হবে না এবং তার পাশাপাশি কোনো পেঁয়াজ বা ভাত বা চাল কোনো কিছু দেওয়া হবে না। এটা কি
3 দিন আগে যে ঘটনা ঘটে গেছে দীপু দাসের অমৃত্যু, ওরা এখনো ভাবতে পারছে না হিন্দু কিভাবে জেগে উঠতে পারে। এগুলো কি এগুলো যাচ্ছে ভারতবর্ষ থেকে সমস্ত খাবার, সমস্ত ওষুধ, চিকিৎসা সবকিছু বাংলাদেশ পায়। তারপরে বড় বড় কথা ক্ষমা চাইছে, ক্ষমার অযোগ্য, কোনো ক্ষমা হবে না। ওরা ভুলে গেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আমি অবাক লাগে আমার এই বড় বড় রাষ্ট্রের কথা যখন বলা হয়। আমাদের দেশ তো অনেক বড়, অনেক শক্তিশালী রাষ্ট্র। আমাদের দেশ প্রতি মুহূর্তে এই যেই পেছন থেকে ছোট 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 পিন দিয়ে ক্ষতবিক্ষত করার যে চেষ্টা করছে বাংলাদেশ। দেখুন, পাকিস্তান ডিরেক্টলি আমাদেরকে অ্যাটাক করছে, ডিরেক্টলি হয়তো ঘুষি মারছে, রক্তাক্ত করছে, কিন্তু বন্ধুত্বের নামে এই পেছন থেকে ছোট ছোট আঁচড়গুলো মারা, খাবারে বিষ মিশিয়ে দেওয়ার চেষ্টা করা, এই রক্তাক্ত করার চেষ্টা আলপিন দিয়ে, এগুলো তো ঠিক নয়। রাষ্ট্রের কাজ করবে। আমরা কিন্তু রেগে আছি। বাংলাদেশি ক্রিকেটার বন্ধ হয়েছে। উত্তরবঙ্গের মানুষ চিকেন স্নেকের পাশে এই যেভাবে লেকচারবাজি করছে মোহাম্মদ ইউনুস, তোমাকে বলছি যে লেকচারবাজি করছে তোমার লোকজন উত্তরবঙ্গে। এরপরে হোটেল ছেড়ে যাও, কোনো রেস্টুরেন্টে পর্যন্ত খেতে বসতে গেলে হয়তো এরপরে বলতে হবে যে না দাদা আমি বাংলাদেশি নই। দেখুন, বাংলাদেশের সমস্ত নাগরিকের জন্য উত্তরবঙ্গের হোটেল বন্ধ, বয়কট করছে তারা, হোটেল অর্গানাইজেশন এবং ওনার্সরা। আমি তাদেরকে স্যালিউট জানাই এই রাষ্ট্রবাদের জন্য। দেখুন, প্রথমে আমরা দেশের নাগরিক, দেশের স্বার্থটা প্রথমে। এখন যদি দেশ ঠিক করে যে বাংলাদেশে কোনো মেডিকেল ভিসা বা স্টুডেন্ট ভিসা দেবেন না, তাহলে আমরাও সেই জিনিসটাই ফলো করব। আমরা দেশের স্বার্থে আগে দেখব, তারপরে আমাদের ব্যবসায়িক স্বার্থ আসবে। সেখানে এক্সিকিউটিভ কমিটিতে একটা ভোটাভুটি হয়, সিংহভাগ মানে 90% ওপর হোটেল মালিকরা বলেছেন বা ভোট দিয়েছেন যে তারা বাংলাদেশি ট্যুরিস্ট শিলিগুড়ি হোটেলে রাখতে চায় না। এই যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রিসোর্ট অ্যাসোসিয়েশন এবং আলিপুরদুয়ার হোটেল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আলিপুরদুয়ার টাউন, এই দুজন যৌথভাবে মিলে একটা আমরা ডিসিশন নেওয়া হয়েছে আমাদের মিটিংয়ে, প্লাস আমাদের ভোটিং করে প্রত্যেকটা মেম্বারের কাছ থেকে, যে আমরা যে কোনো বাংলাদেশি বর্ডার্সটা এখানে যখন আসবে, কোনো গেস্ট এখানে আসবে, সেই যে কোনো ভিসা নিয়ে, মেডিকেল ভিসা নিয়ে হোক বা অন্য ভিসা নিয়ে হোক, টুরিস্ট ভিসা নিয়ে হোক, তো আমরা ওদেরকে এখানে অ্যাকোমোডেশন দেবো না। এটা কেন হচ্ছে জানেন তো? কারণ নেতা আসবে, নেতা যাবে, দল আসবে, দল যাবে, সরকার আসবে, সরকার যাবে। এই দেশটা থাকা দরকার, হিন্দুত্ব থাকবে, হিন্দুরা থাকবে। আর হিন্দুদের ওপরে লাগাতার অত্যাচার হবে, পাশের দেশের হিন্দুরা চুপচাপ বসে থাকবে? গোটা পৃথিবীর হিন্দুরা এক হবে, এক হওয়া শুরু হয়ে গেছে। তার বহিঃপ্রকাশ মোহাম্মদ ইউনুস, আবারও বলছি, কি ভুল যে তোমরা করছো বুঝতে পারছো না। হয়তো এখন আছড়াচ্ছ, এখন হয়তো পেছনে ছুরি মারার চেষ্টা করছো, কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে না। বদলে যাও, শুধরে যাও, নয়তো ভবিষ্যৎ অনেকটা অন্ধকার। ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH